আচ্ছা ধরুন সমুদ্রের তীর ধরে আপনি হেঁটে যাচ্ছেন একা। ভ্রমণার্থীদের হাসি, গান, রৌদ্রস্থানে জমজমাট আপনার অনেক দিনের চেনা সৈকত ধরে যেতে যেতে হঠাৎই দেখলেন এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। হঠাৎই পাল্টে গেছে সমুদ্রের জলের রং। ঢেউয়ের ওপর ঢেউ তীরে আছড়ে পড়ছে ঠিকই, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। পায়ের নিচের বালিও আর সোনালি নয়, তার রং রক্তের মতো লাল। এমনকি মাথার ওপরের আকাশটাও নীল থেকে হঠাৎই অন্ধের চোখের মতো সাদা। আপনি ভয় পাবেন। আপনি বুঝতে পারবেন নিজের অজান্তেই পা দিয়ে ফেলেছেন এক অলৌকিক সৈকতে। আজকে আমাদের গল্প থাকছে ঠিক এরকমই অলৌকিক। দিগল্প.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প থাকছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা রাতের নৌকো। আজকের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমাদের গল্প আজকে কেরম লাগছে। কথা না বাড়িয়ে আজকের গল্পে প্রবেশ করব। শুরু হচ্ছে আজকের গল্প রাতের নৌকা। দরজা ভেঙে তান্ত্রিক দুর্লভ চক্রবর্তীর ঘরে ঢোকার পর ভজন বাউরি প্রথমেই ওর চোখ দুটো জম্পেশ করে একটা গামছা বেঁধে দিয়েছিল। তখন রাত দুপোহর। রাস্তার কুকুর, গাছের পাখি, এমনকি আহিরন বিলের জলের ঢেউগুলো অবধি যেন কুয়াশার চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। দুর্লভ তান্ত্রিকও তার বিলের ধারে বানিয়ে তোলা কালী মন্দিরের দৌড়েটে ঘুমাচ্ছিলেন। মন্দিরের নকশা ততদিনে ভজনের মুখস্থ। গত 1 মাসের মধ্যে ভজন 3-3বার ভক্ত সেজে এসে সব কিছু মেপে ঝুপে গিয়েছে। পাকা মন্দির নয়, কাঁচা ঘর, টালির চাল, দরমার দেয়াল, মাটির মেঝে। দরজার ঠিক মুখোমুখি কোষ্টি পাথরের চামুণ্ডার মূর্তি, হাত দুয়ে কুচু, দেখলে ভয় লাগে। ঘরে কোনো জানলা নেই। মেঝের এক পাশে যে এক প্রস্ত চাটাই, বালিশ আর কাঁথা গুটিয়ে রাখা আছে সেটা ভজনের চোখ এড়ায়নি। সে নিশ্চিন্ত হয়েছিল ঠাকুরমশাই তাহলে এই ঘরেই রাতে ঘুমন, এবং যেহেতু আর কোনো বিছনাপত্র ছিল না কাজেই ভজন বুঝে নিয়েছিল যে তিনি একাই রাতে ঘুমন। তখনই ভজন দেবীর গয়না লুটোর মতলবটা পাকা করেছিল। না, একটু ভুল বলা হলো। অত চট করে কোনো ডাকাতির মতলবটা পাকা করা যায় না। যার ঘরে ডাকাতি করতে ঢুকছো তার কমজোরিগুলো যেমন জানতে হয়, তেমনি তার জোরের জায়গাগুলো চোখ এড়িয়ে গেলেও ভুগতে হয়। এই যে এক সময় গোটা বহরমপুর পরগনার আতঙ্ক ভজন বাউরি, যার দলে 30 জন যমদূতের মতো চেলা ছিল, যে মশাল জ্বালিয়ে রণপায় হাড়ে রেড়ে ডাকাতি করে বেড়ালেও কোম্পানির সেপাইরা মানে রাস্তা ছেড়ে সরে পড়ত। সেই ভজন বাউরি যে আজ একেবারেই একলা হয়ে পড়েছে। দিনটা ছিল 4 বছর আগের মাঘী পূর্ণিমার রাত। তার পরের দিন রাধাসায়রের জমিদার হরেকৃষ্ণ বাগচির মেয়ের বিয়ে। খোঁজ খবর পাক্কা। কলকাতা থেকে 1 লাখ টাকার গয়না জমিদার বাড়ির তবিলখানার সিন্ধুকে সেই দিন এসে জমা হয়েছে। মাত্র 3 জন লাঠিধারী সিপাহী সারা রাত সেই তবিলখানা পাহারা দেবে। সব খোঁজ খবর নিয়েই ভজন বাউরি আর তার দলবল রাধাসায়র জমিদার বাড়িতে হানা দিয়েছিল। লাঠিধারী সিপাহীর খবরটা ভজন ঠিকই শুনেছিল। যে খবরটা জানতে পারেনি সেটা হলো মেয়ের বিয়েতে যে আমোদ অনুষ্ঠান হবে তাতে কসরত দেখানোর জন্য জমিদার বাবু ভুবনডাঙ্গা থেকে রায়বেশে নাচের দল ভাড়া করে এনেছেন। আর সেই 40 জন নাচিয়ের দল বাড়ির পেছনের একটা চালা ঘরে ডেরা বেঁধেছে। ভুবনডাঙ্গা রায়বেশে নাচের দলের লোকেরা লাঠি, সরকি কিংবা ছুরি খেলা ভজনের লোকেদের থেকে কম কিছু জানত না। যে জমিদার বাবুর নুন তারা খেয়েছে তার বাড়িতে ডাকাতি হবে আর তারা বসে বসে দেখবে, এও তাদের ধর্মে লেখে না। ফলে যা হবার তাই হলো। ভজনের দলের 12 জন লোক সেই রাতেই রায়বেশের দলের হাতে খুন হয়ে গেল। ভজন নিজেও একটুর জন্য খুন হতে হতে বেঁচে গেল। তবে তার ডান পায়ের গোছে এমন একখানা সরকি এসে বিঁধল যে ইংরেজদের জেলখানা ডাক্তারবাবুকেও সেই ঘা সারিয়ে তুলতে নাকের জলে চোখের জলে হতে হয়েছিল। এখনও জেলখানা থেকে বেরোনোর পরেও ভজন ভালো করে দৌড়তে পারে না।
একটু লেংচে হাঁটে। দল বেঁধে ডাকাতির কাজে তার ওখানেই ইতি। সেই জন্যে এবার প্রথম দিনেই মন্দির ফেরত একটা বোকাশোকা মতন লোকের সঙ্গে হাঁটতে হাঁটতে ভজন কথাটা আলতো করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল। এই যে দুর্লভ ঠাকুর মায়েরা তো গয়নাগাটি নিয়ে বিলের ধারে একলা থাকে, তা ভয়ের কিছু নেই এতে? গেও লোকটা এই কথা শুনে চলা থামিয়ে হাঁ করে কিছুক্ষণ ভজনের মুখের দিকে তাকিয়ে রইল। দুর্লভ ঠাকুরের ঘরে ডাকাতি? ডাকাতি নাকের উপর দুটো চোখ থাকবে তো? ভজন ব্যাপারটা ভালো করে বুঝতে না পেরে নিজের চোখ দুটো একবার হাত বুলিয়ে নিল। হ্যাঁ, ধরো তা তো থাকবেই। চোখ না থাকলে ডাকাতিটা করবো কি করে? লোকটা আবার মাঠ পেরিয়ে চলা শুরু করলো। চলতে চলতেই বলল, একবার দুর্লভ ঠাকুরের চোখে পড়ে গেলে তাকে আর নড়ে বসতে হবে না, দলবল সমেত তাকে ওখানেই থম হয়ে বসে থাকতে হবে। আর আহিরন থানার বড়বাবু চার্লি সাহেব পরে সময় মতন এসে তাদের টুকটুক করে কাঁকড়ার মতো ঝাঁকায় পুড়ে লে যাবে। ভজনের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেদিন মন্দিরে যাতায়াতের পথে ভক্তদের মুখে এমন ধারা কথাই সে সারাক্ষণ শুনেছে বটে, সম্মোহনের কথা। দুর্লভ ঠাকুর নাকি মুহূর্তের মধ্যে মানুষকে সম্মোহন করে দিতে পারে। যতক্ষণ তিনি নিজে থেকে কাটা না দিচ্ছেন ততক্ষণ সম্মোহিত লোকটার নড়াচড়ার ক্ষমতা থাকে না। তবে হ্যাঁ, যে কোনো গুণী মানুষের মতো দুর্লভ চক্রবর্তী তার এই গুণটা যেখানে সেখানে যখন তখন দেখান না। একমাত্র পাগল রোগীকে ভালো করতে হলে তিনি তাদের সংরক্ষণ করেন, আর কখনো কখনো কারো স্মৃতি লোপ পেলে সেই হারানো স্মৃতি ফিরিয়ে আনতে। কপাল জোরে দুর্লভ তান্ত্রিকের সম্মোহন শক্তির একেবারে চাক্ষুষ প্রমাণ ভজন ঠিক পরদিনই পেয়ে গেল। বাপরে বাপ, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। তা হলো কি, ঠাকুরের একটা ছোট ডিঙি নৌকা আহিরন বিলের ঘাটে বাঁধা থাকে। যারা বিলের ধারে ঘরবসত করে তাদের একটা নৌকা ছাড়া চলে না, কারণ নামে বিল হলো, আহিরন আসলে সমুদ্রের মতো বিশাল একখানা ব্যাপার। বিশেষ করে বর্ষাকালে তার এপার ওপার দেখা যায় না। এই গ্রাম থেকে ও গ্রামে যাতায়াত করতে গেলে এদিকের লোকেরা তাই ঢ্যাঙেস ঢ্যাঙেস করে না হেঁটে সরাত সরাত করে ডিঙি বিয়ে জলের ওপর দিয়েই চলে যায়। তাছাড়া পদ্ম কিংবা পানি ফল তুলতে, ঘর ছাইবার হোগলা আনতে, আরও 64 রকমের কাজে বিলের বুকে ভেসে পড়তে হয়। ডিঙি ছাড়া চলবে কেমন করে? হ্যাঁ, দুর্লভ ঠাকুরেরই সেই ডিঙি। নৌকাটা ভজনও যেতে যেতে দেখছে। দিব্যি গাবের আঠার পালিশ লাগানো কালো কুচকুচে একটা নৌকো, গলুইয়ের দুপাশে আবার তেল, সিঁদুর দিয়ে টানা টানা দুখানি চোখ এঁকে দিয়েছে দুর্লভ তান্ত্রিক। সেই নৌকাটাকেই নাকি খুঁটির বাঁধন থেকে খুলে নিয়ে 4টে বদমাশ ছেলে বিলের জলে ভেসে দিয়েছিল। দুর্লভ তান্ত্রিক খবর পেয়ে বিলের ধারে গিয়ে দাঁড়ালেন। ততক্ষণে ছেলে 4টে ফিরে এসেছে। খুব কাছ থেকে দাঁড়িয়ে দেখেছিল ভজন বাউরি। ঠাকুর মশাইয়ের চোখ দুটো কেমন জ্বলে উঠল। তিনি একবার হাওয়ায় হাতটা বুলিয়ে বলল, তোরা ওখানেই বসে থাক। ব্যাস, 4টে জোয়ান ছেলে একেবারে 4টে শামুকের মতো গুটিয়ে গেল। থম মেরে বসে রইল গাছতলায়। ভজন ইচ্ছে করেই 2-1বার গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টাও করেছিল যে তাদের নাম কি, তাদের গ্রাম কোথায়, এমন ধারা যত সব কথা। ছেলেগুলো যেন সব কিছুই শুনতে পেল না, ফ্যালফ্যাল করে সামনের দিকে চেয়ে বসে রইল। শেষকালে পুজো পাঠ সেরে যখন দুর্লভ ঠাকুর 2 ঘন্টা বাদে বেরিয়ে এসে আবার তাদের চোখের সামনে হাতটাকে ঢেউয়ের মতো 2-4 বার নাড়াচাড়া করলেন, তখন ওদের সাড়া ফিরল। তারপর ছেলেগুলো মাঠ ঘাট ভেঙে পাই পাই করে দৌড়িয়া দেখে কে তাদের। তখনই ভজন কপালের ঘাম মুছতে মুছতে মনে মনে বলেছিল, বাপরে বাপ, ঠাকুরের চোখের দিকে চাওয়ার দরকারই নেই, এ যা বিপজ্জনক বিদ্যে মুহূর্তের মধ্যে পাথর করে দিতে পারে। ভজন বুঝেছিল ওই সম্মোহনের ব্যাপারটুকু সামলে দিতে পারলে আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। লড়াইটা একজনের বিরুদ্ধে একজনের। তার ওপর দুর্লভ ঠাকুরের সরু বাঁশের মতো টিংটিঙে চেহারা, আর তার নিজের ডান পাটা খোড়া হলেও চেহারাটা এখনও মা দুর্গার অসুরের মতোই তাগড়াই। অসুবিধা ছিল শুধু 2টো জায়গায়।
একই সম্মোহন আর ওই দেবীর গায়ের গয়নাগুলো দুর্লভ ঠাকুর কোথায় লুকিয়ে রেখেছেন সেটা ওকে দিয়ে কবুল করানো। সেই দুটো কাজ কিভাবে একসাথে করা যায় সে ব্যাপারেই মনে মনে ছক কষেছিল ভজন। ঘরের ভেতর থেকে শক্ত শালকাঠের খিল লাগানো ছিল। ভজন বাউরের লোহার নিয়ায়ের মতো শক্ত কাঁধের 3 ধাক্কায় সেই খিল মর্মর শব্দ করে ভেঙে পড়ে গেল। তান্ত্রিক দুর্লভ চক্রবর্তী সেই সময়টুকুর মধ্যে তক্তাপোষের ওপর উঠে বসবার সুযোগটুকু পেয়েছিল, তার বেশি কিছু নয়। দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গুল ভাঙার মতো লাফ মেরে ঘরে ঢুকেছিল ভজন বাউরি। হাতে ঠাকুর মশাইয়ের ঘাড় ধরে তাকে বিছানার ওপর উপুর করে ফেলেছিল। সেই সময়টুকুতেও সে হুঁশিয়ার ছিল, ওর চোখে চোখ যেন তার না পড়ে যায়। বিছানায় মুখ ঠেসে ধরে, কাউকে তো বলা যায় না, এবার তো বলো দেখিনি কোথায় লুকিয়ে রেখেছে দেবী চামুণ্ডার জোয়ার আর গয়না, যে গয়না সবে মাত্র গত মাসেই রাধাসায়ের জমিদারের দেবীর কাছে মানত করে হিসেবে রাখা ছিল। কাজেই ভজন আগে ভালো করে দুর্লভ ঠাকুরের চোখের ওপর দিয়ে গামছার ফেটটি জড়ালো, তারপর তার হাত দুটো পিছে মোড়া করে বাঁধল। তারপর ঠাকুর মশাই তক্তাপোষের ওপর বসিয়ে গলার ওপর রামদাখানা ঠেকিয়ে ভজন হিস হিস করে প্রশ্নটা সেরেই ফেলল, গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? অমন ডাক সাইটে তান্ত্রিককেও চোখ বাঁধা অবস্থায় নিতান্ত এলেবেলে লাগছিল। তিনি মিনমিন করে বলে ফেললেন, শিব ঠাকুরের মাথার নিচে পাথরের ফোকরে। সত্যি ফোকরের মধ্যে হাত গলিয়ে গয়নাটা পেয়ে গেল ভজন। বেশি কিছু নয়, একটা হার, একটা তাবিজ আর দুটো বালা, তবে সবকটাই ওজনে ভারী। এগুলো বিক্রি করলে তার বছর খানেকের ভাত কাপড়ের ভাবনা থাকবে না। ভজন কাজ সেরে বেরিয়ে আসছিল, হঠাৎ দুর্লভ তান্ত্রিক তার মারাত্মক ভুলটা করে ফেললেন। বলে বসলেন, তোমার মুখটা দেখবার সুযোগ পাইনি, তবে তোমার একটা পায়ের জোর নেই। তুমি পা টেনে টেনে হাঁটছ, চোখ বেঁধে রাখলেও সেটা আমি কানে শুনে টের পাচ্ছি। এই কথাটুকু আমি দারোগা চার্লি সাহেবকে বলবো। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও কথাটা শুনে পাথর হয়ে গেল ভজন। তারপর মনে মনে মা চামুণ্ডাকে একটা প্রণাম করলো। মা, ভাগ্যে অহংকারী লোকটার মুখ থেকে কথাটা বলালি, তা না হলে আমি বুঝতেই পারতাম না ও আমার খোড়া পায়ের কথা জেনে ফেলেছে। খোড়া গুন্ডা একটা পরগনায় কটা থাকে। কাজেই কাল ভোরেই চার্লি সাহেব আমাকে ঘর থেকে তুলে এনে পিটিয়ে আধমরা করে ডাকাতের সব কথা বার করে নিত। এরপর আর দেরি করেনি ভজন। চোখ বাঁধা দুর্লভের গলায় রামদার এক কোপ বসিয়েছিল। দুর্লভ চক্রবর্তী তার খোড়া পায়ের কথা বলবার আর সুযোগ পাননি, তবে মরবার আগে ঘরে গলায় অন্য একটা অদ্ভুত কথা বলেছিলেন, আমার চোখের নজর থেকে তুমি বাঁচবে না, আমার চোখের নজর থেকে বাঁচবে না। মন্দির থেকে গুড়ি মেরে বেরিয়ে এপাশ ওপাশ তাকালো ভজন। সব কিছু যেমন ছিল তেমনই রয়েছে। সেই কুয়াশায় ঢাকা আধার দুনিয়া, গাছের পাতা থেকে টুপিয়ে পড়া শিশিরের টপ টপ শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই কোনোখানে। ভজনের চোখে অন্ধকার সয়ে এলে সে হাঁটা লাগালো আহিরন বিলের দিকে। আসবার পথে সে হেঁটেই এসেছে, তাতে সময় লেগেছে অনেক, কষ্টও হয়েছে অনেক, তবে ফেরার পথে সে আর হাঁটবে না ঠিক করলো। কয়েক পলকের মধ্যেই ভজন মন্দিরের পেছনের গুড়িপথ ধরে আহিরন বিলের কাছাকাছি এসে পৌঁছল। একটু দূরে ওই রাংচিতে ঝোপটার আড়ালেই দুর্লভ হালদারের ডিঙি নৌকা বাঁধা রয়েছে। একবার সেটাকে শুধু খুঁটি থেকে তুলে নেওয়ারই অপেক্ষা। ভোর হওয়ার আগেই সোজা উত্তর পূর্ব কোণের দিকে লগি ঠেলে সে পৌঁছে যাবে লালবাগের ঘাটে। তারপর লালবাগের চোরাই সোনার কারবারি হুজুরি মিলের হাতে গয়নাগুলো ধরিয়ে দিলেই সে নিশ্চিন্ত। একবার পেট কচড়ে বাঁধা গয়নাগুলোর ওপর হাত বুলিয়ে নিল ভজন। তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে পায়ে পায়ে ঝোপটার দিকে এগোলো। জলের ধারে দাঁড়িয়ে ভজন দেখল বিলের বুকে চাপচাপ কুয়াশা ভেসে বেড়াচ্ছে। ঘন অন্ধকারের মধ্যেও কেমন করে যে কুয়াশার গায়ে সাদাটায় কালো লেগে রয়েছে সে বুঝতে পারল না। দণ্ডে দণ্ডে সেই কুয়াশার স্তূপ তাদের আকার বদলাচ্ছে, সাপের মতো মোচড় খাচ্ছে, বাঘের মতো গুড়ি মেরে এগোচ্ছে। এই মনে হচ্ছে একটা মানুষ হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে, আবার পরক্ষণই মনে হচ্ছে 4টে লোক মরার খাটিয়া কাঁধে নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে।
বিলের বুকে দপদপ করে আলোয়া জ্বলছে আর নিভছে। হোগলার বনের মধ্যে দিয়ে বাতাস বওয়ার শব্দ হচ্ছে খটখট সরসর। মোদ্দা কথা, বিলের ধারে এসে পৌঁছতেই ভজনের মনে হলো মন্দির চত্বরের সেই নির্জনতা এখানে আর নেই। এখানে আর সে একা নয়, চারিদিকে কারা যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে, কথা বলছে, দীর্ঘশ্বাস ফেলছে। ভজন একবার রামদার ওপর হাত বুলিয়ে নিল। লোহা ছুঁয়ে থাকলে তেনাদের আসার কথা নয়। কি যেন একটা রাতচরা পাখি হঠাৎ ভজনের কানের কাছে একেবারে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল। ভজনের বুকটা কেঁপে উঠল। কেন হচ্ছে এরকমটা আজ? ওই পাখিটার মতো, শিয়ালের মতো, সেও তো চিরকালের এক নিশাচর জীব। অন্ধকারকে তো সে আগে কখনো ভয় পায়নি, তাহলে আজ তার এত ধুকপুকুনি কিসের? রাংচিতের ঝোপটাকে বের দিয়ে নৌকার কাছে পৌঁছতেই ভজনের বুকের ভেতর দিয়ে ঠান্ডা হিমের স্রোত নেমে গেল। দুটো চোখ অন্ধকারের মধ্যে নিষ্পলক তার দিকে তাকিয়ে রয়েছে। টানা টানা বিশাল দুটো চোখ, কাজল কালো জোড়া ভুরু ধনুকের মতো বাঁক খেয়ে আছে। ওপরের আর নিচের ঘন আখি পল্লবের প্রান্ত বরাবর রক্তরেখা। একটু খয়েরি মণি দুটো ভীষণভাবে জীবন্ত। সেই চোখ দুটোর দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে ভজন বাউরির সব কিছু বিস্মরণ হয়ে গেল। সে ভুলে গেল তার নাম ভজন বাউরি। সে আজ একটু আগে একটা মানুষ খুন করেছে। সে ভুলে গেল তাকে পালাতে হবে, আর তার জন্য তাকে নৌকা ধরতে হবে এখান থেকেই। সে ভুলে গেল কাকে বলে পৃথিবী, কাকে বলে আকাশ, কাকে বলে দিন, আর কাকে বলে রাত্রি। ভজনের সমস্ত চেতনা জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তেল সিঁদুরের কাজল টানা দুটো চোখ। একটু খয়েরি দুটো মণি দুটো গভীর কুয়োর মতো তাকে ডাক দিল। সেই শব্দহীন ডাকে সাড়া দিয়ে ভজন বিলের জলে এক পা ফেলল, তারপর আরেক পা, তারপর আরেক পা। বিলের পাড়ে একটা মরা গাছের ডালে বসে রাতচরা পাখিটা আতঙ্কিত চোখে সেই দৃশ্য দেখল। তারপর হঠাৎ হাহাকার শব্দে উড়ে গেল সেই পাখি। ভজনের কানে অবশ্য এইসব কিছুই ঢুকছিল না। তখন সে গভীর সম্মোহনে সম্মিলিত। তার সামনে তখন দূর থেকে আরো দূরে সরে যাচ্ছে চোখ দুটো, সেই ভীষণ দীর্ঘ চোখ। আর ভজন আকুল হয়ে দু হাত বাড়িয়ে সেই চোখ দুটোর কাছে পৌঁছানোর জন্য জল ভেঙে হেঁটে চলেছে। আহিরন বিলের ঘন কালো জল প্রথমে ভজনের কোমর ছুল, তারপর বুক। রাশি রাশি ঝাঁঝি আর শাপলার দল ভজনের দু পায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ভজনকে ঘিরে শেষবারের মতো এক আলেয়ার মালা দপ করে জ্বলে উঠেই মিলিয়ে গেল। জল ভজনের গলা ছুল। ভজন মাথা তুলে দেখল তার প্রায় হাতের কাছে স্থির হয়ে ভেসে আসছে সেই চোখ দুটো। ভজন এগোলো, তারপর তাকে আর দেখা গেল না। আহিরনের কালো জলে ভজনের মাথার ওপরে একেবারে বুড়ি বুড়ি কেটেই স্থির হয়ে গেল। পরদিন সকালে বিলের ধারের বাসিন্দারা ভজনের ভেসে ওঠা মৃতদেহটাকে টেনে পাড়ে এনে তুলেছিল। তার পেট কচড়ে মা কালীর গয়না আর মন্দিরের মধ্যে দুর্লভ ঠাকুরের লাশ দেখে কারোর বুঝতে অসুবিধা হয়নি আগের রাতে ঠিক কী ঘটেছিল। তারা দুর্লভ ঠাকুরের ভেসে যাওয়া নৌকাটাকেও আবার টেনে এনে পাড়ের খুঁটিতে বেঁধে রেখেছিল। কেমন করে নৌকাটার বাঁধন দড়ি খুলেছিল কে জানে। তখনও নৌকাটার গলুইয়ের দুপাশে তেল সিঁদুর দিয়ে আঁকা সেই চোখ দুটো নিষ্পলক তাকিয়েছিল। তবে সেই চোখ দুটোতে তখন আর আগের রাতের সম্মোহন ছিল না। শুনছিলেন আজকের গল্প সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রাতের নৌকা। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো। আমি জানি আমার চ্যানেলে এরকম অনেকেই আছেন যাদের আমার গল্প ভীষণই ভালো লাগে, কিন্তু অনেকেই আছেন সাবস্ক্রাইব করেছেন কিন্তু গল্প কিন্তু শুনছেন না। আমি কিন্তু এটাও চাই না যে আপনারা শুধুমাত্র সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার গল্প শুনবেন না। আমি চাই আপনারা গল্প শুনুন এবং শেয়ার করুন আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে। পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।